হ্যালো সবাইকে এবং সাথে সাথে স্বাগত জানাচ্ছি গড অব অ্যারোনার একদম শেষ এপিসোডে। ওয়েনোমাসের স্ত্রী মেলিটার মনে প্রচণ্ড একটা অপরাধবোধ বাসা বেঁধেছিল। কেন বেঁধেছিল সেটা যারা আগের পর্বের শেষেরটুকু দেখেছিলেন তারা বুঝতে পারছেন। এবং এই মেলিটা অনেকটা ইচ্ছাকৃতভাবেই অ্যাডিওরকে এড়িয়ে চলছিল। মেলিটা তার স্বামী ওয়েনোমাসকে ভীষণ ভালোবাসত, কিন্তু অ্যাডিওরের সাথে সেই ঘটনার পর থেকে তাকেও সে তার মন থেকে মুছে ফেলতে পারছিল না। ফলে তার মনের ভেতরে তৈরি হয়েছিল একটা দ্বন্দ্ব। একদিন রাতে মেলিটা স্বপ্নে দেখতে পায় তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময় ওয়েনোমাস অ্যাডিওরকে হত্যা করছে এবং তাকেও খুন করার প্রস্তুতি নিচ্ছে। এই দুঃস্বপ্নটা দেখে সে যখন জেগে ওঠে তখন সে বুঝতে পারে এই অ্যাডিওরের জন্য তার মনে একটা স্থান তৈরি হয়েছে, না হলে তার জন্য এত খারাপ লাগে কেন। আসলে মেলিটাও অ্যাডিওরের প্রেমে পড়ে গিয়েছিল। সে জানতো ওয়েনোমাসের সাথে এটা তার বিশ্বাসঘাতকতা, কিন্তু মেলিসা তার মনকে ঠিক নিয়ন্ত্রণ করতে পারছিল না। ফলে প্রচণ্ড মানসিক যন্ত্রণা সহ্য করতে হচ্ছিল তাকে। অন্যদিকে গাইয়ার মৃত্যু লিডিয়ার উপরে বিরাট একটা প্রভাব বিস্তার করেছিল এবং সে নিজেকে অপরাধী মনে করতেও শুরু করেছিল, কারণ গায়া মূলত তাকে সাহায্য করার জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছিল। ফলে লিডিয়া অনেকটা গোপনেই গায়ার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নেয়। গায়ার মৃত্যুর বিষয়টাও মেলিটা জানতো, তাই লিডিয়া তাকে এই খবরটা বাইরে না ছড়ানোর নির্দেশ দেয় এবং তাকে গায়ার সব জিনিসপত্র গুছিয়ে রাখার কথাও বলে। মেলিটা লিডিয়ার মনের অবস্থা বুঝতে পেরে তাকে সান্ত্বনা দিয়েছিল সেদিন। একদিকে বাটিয়াটাস হাউজে যখন এসব চলছে, তখন অন্যদিকে ক্যাপোয়ার পুরনো লড়াইয়ের ময়দানে তখন চূড়ান্ত খেলা অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছিল। কুইন্টাস বাটিয়াটাস তখনও নতুন কলোসিয়ামে প্রবেশের যোগ্যতা অর্জন করেননি, ফলে তাকে ভীষণ উদ্বিগ্ন দেখাতো। এই বিষয়ে সে সেলোনিয়াসের কাছে নানা রকমের অভিযোগও করত। তবে সেলোনিয়াস বাটিয়াটাসকে বলতো এক প্রশাসনিক কর্মকর্তা তাকে প্রতিযোগিতায় আমন্ত্রণ জানিয়েছেন। কুইন্টাস বাটিয়াটাস যখন নতুন কলোসিয়ামে প্রবেশের এই প্রশাসনিক কর্মকর্তার মানসিকতা সম্পর্কে শুনতে পান, তখন সে প্রচণ্ড খুশি হয়ে ওঠেন এবং সেলোনিয়াসের প্রতিও ভীষণ কৃতজ্ঞতা জানান। এরপর বাটিয়াটাস তার পারিবারিক জীবনের কিছু সমস্যা নিয়ে তার সাথে আলাপ করতে শুরু করেন। বাটিয়াটাসের বাবা টাইটাস কয়েকদিন আগে তাকে একটা হুঁশিয়ারি দিয়েছিল। সে তাকে বলেছিল বাটিয়াটাসকে তার পরিবার অথবা লিডিয়ার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। এই কথা শুনে সেলোনিয়াস বেশ খুশি হয়, কারণ সে গোপনে গোপনে লিডিয়ার জন্য দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা করছিল। কিন্তু তারপরও সেলোনিয়াস কুইন্টাসকে শান্ত হতে বলে এবং তার গ্ল্যাডিয়েটরদের প্রশিক্ষণের দিকেই বেশি মনোযোগ দিতে পরামর্শ দেয়। বিশেষ করে ক্রিক্সাসের কথা সে জোর দিয়ে বলে। এদিকে বাটিয়াটাস হাউজে গ্ল্যাডিয়েটরদের প্রশিক্ষণ খুব জোরে সোরেই চলছিল এবং সবাই দ্রুত উন্নতি করছিল। কিন্তু বাটিয়াটাসের কেনা এই গ্ল্যাডিয়েটরদের মধ্যে আশুরি ছিল সবচেয়ে দুর্বল। তাছাড়া তার বাজে মানসিকতার কারণে সে সকলের কাছে নানা সময় ঠাট্টা মশকরার শিকার হতো। আশুরের দেহে শক্তি ছিল খুব কম। তাছাড়া সে মাঝে মাঝেই তার সঙ্গীদের উপরে অযথায় আক্রমণ করে বসত। এ সময় এদের মধ্যে দাগান নামে এক গ্ল্যাডিয়েটর ছিল এবং সে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারত। তাই সে মাঝে মাঝেই আশুরের এই কর্মকাণ্ডে তার প্রতি অসন্তোষ জানাতো। নিজের প্রশিক্ষণমাদের এইসব ঘটনা টাইটাস কিছু কিছু বুঝতে পারতেন, তবে নতুন আসা এই লোকগুলোর প্রকৃত ক্ষমতা সম্পর্কে টাইটাস তখনও তেমন কোনো ধারণা পাচ্ছিলেন না। তাই একদিন তিনি ওয়েনোমাসকে একটা অভ্যন্তরীণ প্রতিযোগিতার ব্যবস্থা করতে বলেন। আসলে এর মাধ্যমে সে গ্ল্যাডিয়েটরদের প্রকৃত শক্তিটা কি বুঝতে চেয়েছিল। যেহেতু আশুরের মতো কয়েকজনের ক্ষমতা ছিল অনেক কম, তাই টাইটাস এদেরকে বাছাই করে খনিতে পাঠিয়ে দেওয়ারও চিন্তাভাবনা শুরু করেছিলেন। এরপর একদিন টাইটাস গ্ল্যাডিয়েটরদের নিজেদের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতা দেখেন এবং অবশেষে তাদের সুপ্রশিক্ষিত পারফরমেন্স দেখে কিছুটা স্বস্তি অনুভব করেন। কিছু নতুন গ্ল্যাডিয়েটরদের মধ্যে দুর্দান্ত সম্ভাবনা দেখেছিলেন টাইটাস। সেদিন তিনি কোচ ওয়েনোমাসকে অনেক প্রশংসা করেছিলেন। এই গ্ল্যাডিয়েটরদের মধ্যে বিশেষ করে ড্যাগান এবং ক্রিক্সাস তার নজর কেড়েছিল। তাদের ব্যতিক্রমী প্রতিভার কারণে তারা ভালো পারফর্ম করবে বলে টাইটাস মনে করেছিলেন। একই সাথে টাইটাস গোপনে তার নিজের ছেলে বাটিয়াটাসেরও প্রতিভার প্রশংসা করেছিলেন, যেটা তার মধ্যে সচরাচর দেখা যেত না। তবে তখনও টাইটাস অ্যাডিওরের প্রতি সেই বাজে একটা মানসিকতা পোষণ করতেন। একটা ফাইটে অ্যাডিওর আহত হলেও সেই প্রতিযোগিতাটা সে জিতে গিয়েছিল, কিন্তু টাইটাস তা সত্ত্বেও অ্যাডিওরের অলস মানসিকতার জন্য তাকে সহ্য করতে পারতেন না। টাইটাস ছিলেন অত্যন্ত ঐতিহাসিক একজন ব্যক্তি, তাই তিনি কখনো ফাইটের ক্ষেত্রে এসব বিষয়গুলোকে পছন্দ করতেন না। তো এদিকে মেলিটার মধ্যে অ্যাডিওরের জন্য উতলা হতে দেখা যেত প্রায় সময়ই।
এবং প্রায় সময়ে সে নীরবে তাকে দেখত লুকিয়ে লুকিয়ে। সেই সাথে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে পারস্পরিক একটা বোঝাপড়াও তৈরি হচ্ছিল, কিন্তু তখনও এরা দূর থেকে একে অপরের দিকে তাকাতো। নানা রকম ঘটনার মধ্যে দিয়ে চলছিল বাটিয়াটাসের প্রশিক্ষণ শিবিরের কর্মকাণ্ড। অন্যদিকে ক্রিক্সাসের শক্তি আরও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছিল। এরকমই একদিন দাগানের বিরুদ্ধে লড়াই করার পাল আসে আসুরের, কিন্তু আসুর জানত সে তার সাথে পেরে উঠবে না, তাই সে তার কূট কৌশলগুলো এ সময় ব্যবহার করত। সেদিন লড়াইয়ের এক পর্যায়ে দাগানের চোখে অনেকটা কৌশল খাটিয়ে একটা ছুরিকাঘাত করে বসে আসুর, এবং বলাই বাহুল্য এর ফলে সেদিন সে জয়লাভ করে। অদক্ষ আসুরের এই কৌশলী আক্রমণটি ছিল তার দক্ষতার পরিচয়। অন্যদিকে দাগানের জন্য এটা ছিল ক্ষণিকের অসাবধানতা, কিন্তু বলা হয়ে থাকে লড়াইয়ের মাঠে অসাবধান হতে নেই। আর বলাই বাহুল্য এ কারণে দাগানের আর গ্ল্যাডিয়েটর হয়ে ওঠার কোনো সুযোগই ছিল না। যদিও তার এই অবস্থা দেখে টাইটাস কিছুটা হতাশ হয়েছিলেন, তাই তিনি বাধ্য হয়েই দাগানকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই অবস্থার মধ্যে সেদিন তুলিয়াস কুইন্টাসের বাড়িতে এসে পৌঁছান। টাইটাসই তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে কুইন্টাস বাটিয়াটাস এবং লিডিয়া এই সম্পর্কে অবগত ছিল না। তারা যখন টুলিয়াসের সাথে টাইটাসকে আলাপ করতে দেখেন তখন ভীষণ অসন্তুষ্ট হন দুজন, কিন্তু তখনও বাটিয়াটাস হাউজে টাইটাসের উপর দিয়ে কথা বলার মতো কারো সাহস হতো না, তাই তাদের আলাপে ব্যাঘাত ঘটানোর কোনো ক্ষমতাও তাদের ছিল না। কিন্তু সেই মুহূর্তে লিডিয়ার মনে একটা পরিকল্পনা উকি দেয়। তুলিয়াসকে সেদিন টাইটাস আমন্ত্রণ জানিয়েছিলেন, এর কারণ ছিল সে তাদের সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে চাইছিলেন। তার কথা মেনে নিয়ে টুলিয়াসও টাইটাসকে সেদিন এক বোতল ওয়াইন উপহার দেন। তুলিয়াসও চাইছিল এই দুই পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আবার গড়ে উঠুক। তবে সেদিন টুলিয়াস টাইটাসের কাছে অ্যাডিওরের কেনার প্রস্তাবটা কিন্তু দিতে ভোলেননি, আর এর বিনিময়ে বাটিয়াটাসকে নতুন কলোসিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলেও টাইটাসকে তিনি জানান। তুলিয়াসের কথা শুনে টাইটাস খুশি হন, কারণ ইগো দেখিয়ে তিনি তার দ্বন্দ্বকে আর গভীর করতে চাননি। তাই টুলিয়াসের অনুরোধে রাজি হয়ে যান টাইটাস, কিন্তু কুইন্টাস এটা শুনে এর তীব্র বিরোধিতা করে। সে আবারও জোর দিয়ে তার বাবাকে বলে অ্যাডিওর অত্যন্ত প্রতিভাবান একজন গ্ল্যাডিয়েটর এবং নিঃসন্দেহে ক্যাপোয়ার নতুন প্রজন্মের চ্যাম্পিয়ন হবে সে। কিন্তু কে শোনে কার কথা? টাইটাস তার কথা শোনেননি। তবে সে ওয়েনোমাসের মতামত এ সময় জানতে চান, কিন্তু ওয়েনোমাস অ্যাডিওরকে বিক্রি করার ব্যাপারেও দ্বিমত পোষণ করেন। টাইটাস ওয়েনোমাসকে বিশ্বাস করত এবং তার বিশ্বাস ছিল ওয়েনোমাস যেটা বলছে সেটা তার মানা উচিত। তাই টাইটাস এবার অ্যাডিওরকে বিক্রির বিষয়ে কিছুটা ছাড় দিয়েছিলেন, তবে তিনি একটা শর্ত জুড়ে দিয়েছিলেন। যদি অ্যাডিওর নিজেদের মধ্যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারে তাহলে সে অ্যাডিওরকে বিক্রি করবে না। এই পুরো বিষয়গুলোতে মেলিটা অ্যাডিওরকে নিয়েই খুব চিন্তিত ছিল, এবং যখন সে বুঝতে পারছিল না কি করবে তখন একসময় অ্যাডিওর তার কাছে এসে হাজির হয়। কিন্তু তখনও দুজনে মিলে তাদের সম্পর্কটাকে সামনে বাড়তে দেবে কিনা সেটা নিয়ে তাদের সন্দেহটা দূর করতেই পারছিল না। ফলে অ্যাডিওরকে অনেক বেশি হতাশ দেখাচ্ছিল। কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছিলেন না অ্যাডিওর। এদিকে পরের দিনই অভ্যন্তরীণ একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই বাটিয়াটাস হাউজে, এবং অ্যাডিওরের প্রতিপক্ষ হিসেবে ক্রিক্সাসকে নির্বাচিত করা হয়েছিল। ফলে সব মিলিয়ে একটা যাচ্ছেতাই অবস্থা বিরাজ করছিল এই অ্যাডিওরের মধ্যে। তবে ম্যাচ শুরুর আগে তার বিভ্রান্ত হয়ে পড়ার বিষয়টা ওয়েনোমাস কিন্তু খেয়াল করেছিল, আর এই ওয়েনোমাস অ্যাডিওরকে ভীষণ পছন্দ করত। তাই সে তাকে বলেছিল ম্যাচটিকে গুরুত্ব সহকারে নিতে, না হলে তাকে তুলিয়াসের কাছে বিক্রি করে দেওয়া হবে। তো ম্যাচের দিন ওয়েনোমাস অ্যাডিওরকে আবারও শান্ত থাকার পরামর্শ দেয়। সে তাকে বলে ম্যাচটি তাকে যেভাবেই হোক জিততে হবে। তো সবশেষে ম্যাচটি যখন শুরু হতে যাচ্ছিল তখন ক্রিক্সাস এবং অ্যাডিওর টাইটাসের দিকে তাকিয়ে তার সুদৃষ্টি কামনা করেন। এরপরই শুরু হয় তাদের দুজনের মধ্যে লড়াই। ক্রিক্সাস এতদিনে একজন সুপ্রশিক্ষিত যোদ্ধা হয়ে উঠেছিল এই বাটিয়াটাসের প্রশিক্ষণ কেন্দ্রে, এবং অ্যাডিওর ছিল আগে থেকেই একজন প্রমাণিত যোদ্ধা। কিন্তু লড়াই শুরু হওয়ার পর ক্রিক্সাসের একের পর এক আক্রমণে বিধ্বস্ত হতে থাকে অ্যাডিওর। একসময় তো তার কপালে একটা আঘাতও লাগে এবং সেখান থেকে রক্তও বের হতে শুরু করে, আর এতেই তেতে ওঠে সে। এরপর প্রচণ্ড হিংস্রতার সাথে ক্রিক্সাসকে আঘাত করতে শুরু করেন অ্যাডিওর। ফলে ক্রিক্সাস একসময় মাটিতে পড়ে যায়, কিন্তু ঠিক সেই সময় সে মেলিটাকে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখে। ফলে তার মনোযোগ সম্পূর্ণভাবে মেলিটার দিকে চলে যায়। এর মধ্যেই সে ভাবতে শুরু করে ওয়েনোমাস তার ভাইয়ের মতো, তার সাথে বেইমানি করা তার সাজে না। কিন্তু একই সাথে মেলিটার প্রতি তার অনুভূতিকে অ্যাডিওর দমন করতেও পারছিল না। তাই এই চিন্তাভাবনাগুলো অ্যাডিওরের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেয়।
এবং অনেকটা ইচ্ছাকৃতভাবেই ক্রিক্সাসের কাছে হেরে যান অ্যাডিওর। ক্রিক্সাস অ্যাডিওরকে পরাজিত করার সুযোগটা কাজে লাগিয়ে এই প্রতিযোগিতায় সেদিন চ্যাম্পিয়ন হয়ে যায়। অ্যাডিওরের এই পরাজয়ের মধ্য দিয়েই বাটিয়াটাস হাউস থেকে তার বিদায় নেওয়ার বিষয়টা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। অন্যদিকে এর মধ্যে আর একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছিল, টাইটাস সবসময় মনে করত বাটিয়াটাসের স্ত্রী লিডিয়া তার পরিবারের জন্য একটা অপয়া, কারণ এতদিন বিয়ে হলেও তাদের কোনো সন্তান হচ্ছিল না, যেটা ঠিক মেনে নিতে পারছিলেন না টাইটাস। কিন্তু এজন্য লিডিয়ার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়াই লক্ষ্য করত না সে, তাই লিডিয়াকে একজন হৃদয়হীন মহিলা বলেই টাইটাস মনে করত। এসব বিষয় বাটিয়াটাসও অনেক চাপের মধ্যে থাকতেন। টাইটাস তো বাটিয়াটাসকে একদিন বলেই বসে তার আবার বিয়ে করা উচিত। সার্বিক পরিস্থিতিতে কুইন্টাস বাটিয়াটাস অনেক চাপের মধ্যে ছিলেন, তাই সে শেষ পর্যন্ত লিডিয়াকে তার এই বিষয়গুলো বলে দেন। বাটিয়াটাসের কথা শুনে লিডিয়াও খুব রেগে যায় সেদিন। এ কারণে দুজনের মধ্যে শুরু হয় প্রচণ্ড ঝগড়া। সেদিনের ঘটনা লিডিয়াকে গভীরভাবে আহত করেছিল। তার সন্তান না থাকার বিষয়টা তাকে আরও বেশি হতাশ করে ফেলে, তাই সে নিজের কাছেই শপথ করেছিল যে সে যেভাবেই হোক গর্ভবতী হবে। তাই একই সাথে সে একটা সিদ্ধান্ত নিয়েছিল যেটা সে নিজেও কোনোদিন চাইতো না। লিডিয়া একদিন ক্রিক্সাসকে ডেকে নেয়। আসলে কুইন্টাসের পাশে থাকার জন্য এই লিডিয়া যে কোনো কিছু করতে রাজি ছিল, কিন্তু তারপরেও সে কিছুই করতে পারেনি প্রথম দিকে। কিন্তু অনেকটা অনিচ্ছায় সেদিন ক্রিক্সাসের সাথে মিলিত হন লিডিয়া। তাদের এই বিষয়টা আমরা স্পার্টাকাসের প্রথম সিজন জুড়েই কিন্তু দেখতে পেয়েছিলাম। যারা দেখেননি তারা জানেন না, কিন্তু যারা দেখেছেন তারা বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন। তো কোনো কিছুই না হওয়াতে লিডিয়া শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয়। আর স্ত্রীর এই দুঃখ বাটিয়াটাসও সহ্য করতে পারছিল না, তাই একদিন সে তার বাবার উপর আক্রমণ করার প্রস্তুতি নিয়ে বসে। কিন্তু যখন সে তার প্রতি টাইটাসের স্নেহের অনুভূতির কথা শুনতে পায়, তখন বাটিয়াটাস তার এই পাগলাটে ধারণাটা ত্যাগ করে এবং শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় তার স্ত্রী লিডিয়াকে সাথে নিয়ে সে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। কুইন্টাস জানতো পরিবার ছেড়ে চলে যাওয়ার পর তার নিজের বলে আর কিছুই থাকবে না, কিন্তু তা সত্ত্বেও কুইন্টাস বাটিয়াটাস এবং লিডিয়া টাইটাসকে বিদায় জানায়। তবে টাইটাস তার ছেলের এভাবে চলে যাওয়াটা সহ্য করতে পারেননি এবং সে কুইন্টাসকে বিষয়টা নিয়ে আবার ভাবতে বলেন। কিন্তু কুইন্টাস বাটিয়াটাস শেষ পর্যন্ত আর বাবার অনুরোধে রাজি হয় না। তো তারা যখন বেরিয়ে যেতে চলেছে ঠিক তখনই টাইটাস হঠাৎ প্রচণ্ডভাবে কাশতে শুরু করেন এবং একসময় মেঝেতে পড়ে যান তিনি। দেখা যায় টাইটাসের সেদিন প্রচণ্ড জ্বর এসেছিল, আর এরপর যখন একজন বৈদ্যকে ডাকা হয় তখন সে তাদের একটা ভেষজ ওষুধ নিয়ে আসতে বলেন টাইটাসের আরোগ্যের জন্য। এ কথা শুনে সেদিন টাইটাস ওয়েনোমাসকে সাথে করে সেই ওষুধটা আনতে বেরিয়ে যান। আর এই সময় লিডিয়া টাইটাসের যত্ন নিতে শুরু করেন। লিডিয়া টাইটাসকে এ সময় একটু ওয়াইন পান করার কথাও বলে, কিন্তু টাইটাস সেটা প্রত্যাখ্যান করে, কারণ এই ওয়াইনটা টুলিয়াস তাকে দিয়েছিল। তাদের এই কথাবার্তার মধ্যে মেলিডিয়া লিডিয়াকে এসে বলে অ্যাডিওরের চলে যাওয়ার আগে সে তার সঙ্গে একটু দেখা করতে চায়। মেলিটার কথায় সেদিন লিডিয়া সহজেই রাজি হয়। লিডিয়ার অনুমতি পেয়ে মেলিটা টুলিয়াসের পাঠানো ওয়াইনের বোতলটি নিয়ে অ্যাডিওরের কাছে এসে দাঁড়ায় তাকে বিদায় জানানোর জন্য। মেলিটা জানতো এটাই হয়তো তাদের মধ্যে শেষ সাক্ষাৎ। তারা একে অপরকে ভালোবাসত, এটা ঠিক, কিন্তু একসাথে তারা থাকতে পারত না। তাই অ্যাডিওর ক্রিক্সাসের সাথে হেরে চলে যেতে চেয়েছিল। তবে শেষ বিদায় উপলক্ষে মেলিটা স্বেচ্ছায় এবার অ্যাডিওরকে চুম্বন করে। ওদিকে লিডিয়াও টাইটাসকে বলছিল এই ওয়াইনটা পান করার জন্য, কারণ এটা ডাক্তারের পরামর্শ। টাইটাস যখন লিডিয়ার মুখে ডাক্তারের কথা শুনতে পান তখন সে অবশেষে সেই মদটা পান করেন। কিন্তু সেটা পান করার পর টাইটাস হঠাৎ রক্তবমি করতে শুরু করে। আসলে সেই পানীয়ের মধ্যে ছিল বিষ মেশানো, আর এভাবে লিডিয়া টাইটাসকে বিষ প্রয়োগ করে হত্যা করেছিলেন। অন্যদিকে মেলিটারও একই পরিণতি হয়েছিল, কারণ টুলিয়াসের সেই ওয়াইনটা মেলিটাও পান করেছিল, আর সেই একই ওয়াইনের মধ্যে বিষ মিশিয়েছিল লিডিয়া। কিন্তু অ্যাডিওর বুঝতে পারছিল না তার এমনটা কেন ঘটছে। আর সেই মুহূর্তেই কুইন্টাস এবং ওয়েনোমাস সেখানে ফিরে আসে। ওয়েনোমাস মেলিটাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে হাহাকার করে ওঠে। এই বাস্তবতা মেনে নিতে পারে না সে। মৃত স্ত্রীর দিকে তাকিয়ে ওয়েনোমাস একেবারে ভেঙে পড়েছিল। ওদিকে কুইন্টাসও তার বাবার ঘরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন লিডিয়াকে দেখতে পায় এবং সে বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে। এরপর বাটিয়াটাস তার মৃত বাবার দিকে তাকিয়ে বুঝতে পারে টুলিয়াসের ওয়াইন পান করার ফলেই তার মৃত্যু ঘটেছে। কিন্তু আসলেই সে জানতেও পারল না এই সব তার স্ত্রী লিডিয়ার পরিকল্পনা অনুযায়ী ঘটেছে। লিডিয়া তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য দুজন মানুষকে বলি দিয়েছিলেন। যেহেতু কুইন্টাস এসব কিছু জানতো না,
তাই তুলিয়াসের বিরুদ্ধে এর একটা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় সে। এদিকে অ্যাডিওর এবং ওয়েনোমাসও বিশ্বাস করতে শুরু করেছিল তুলিয়াসের ওয়াইন পান করার ফলেই মেলিটা মারা গিয়েছে। এইভাবে সমস্ত দোষ লিডিয়া তুলিয়াসের উপরে চাপিয়ে দেয়। এর পরের দিন কুইন্টাস তার বাবার জন্য অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে। টাইটাসের অন্ত্যেষ্টিক্রিয়ায় সেদিন অনেক লোক শোক প্রকাশ করতে এসেছিল। তাদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তার আগমন কুইন্টাসকে কিছুটা শক্তি দেয়। সেদিন টাইটাসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান যখন প্রায় শেষের দিকে, তখন ভেটিয়াস কুইন্টাসকে এসে বলে টাইটাস অ্যাডিওরকে তার কাছে বিক্রি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে মূলত অ্যাডিওরকে কেনার লেনদেন সম্পন্ন করার জন্যই তার কাছে অনুরোধ করতে এসেছিল। তার কথা শুনে তাও এই পরিস্থিতিতে একেবারে রেগে আগুন হয়ে যায় বাটিয়াটাস, কিন্তু এ সময় সেলোনিয়াস এবং লিডিয়া তাকে শান্ত করে। সার্বিক পরিস্থিতি দেখে ভেটিয়াস কুইন্টাসকে হুমকি দিয়ে বলে সে যদি অ্যাডিওরকে বিক্রি না করে তাহলে সে কখনোই নতুন কলোসিয়ামে ঢোকার সুযোগ পাবে না। সেদিন টাইটাসের অন্ত্যেষ্টিক্রিয়ার পর কুইন্টাস টাইটাস এবং তুলিয়াসের মধ্যে যে চুক্তিটা হয়েছিল সেটা প্রকাশ করে এবং বাটিয়াটাস একসময় অ্যাডিওরকে ডেকে নিয়ে আসে আর তাকে এই চুক্তির বিষয়টা জানায়। কিন্তু সেই অ্যাডিওরকে বিক্রি করতে চাইছিল না, কিন্তু নতুন কলোসিয়ামে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাকে এটি করতেই হয়েছিল। সব শুনে অ্যাডিওর বাটিয়াটাসকে একটা পরামর্শ দেয় সেদিন। সে বলে তুলিয়াসের কাছে তাকে সেজন্য বিক্রি করে দেয় যাতে সে তুলিয়াসের কাছে গিয়ে তাকে হত্যা করতে পারে। কিন্তু কুইন্টাস বাটিয়াটাস অ্যাডিওরের এই অনুরোধটা প্রত্যাখ্যান করে। এরপর বাটিয়াটাস তাকে বলে তার আরও নিখুঁত পরিকল্পনা আছে এবং সে চায় অ্যাডিওর তার কাছে থাকুক এবং তার পরিকল্পনাটা বাস্তবায়ন করতে সাহায্য করুক। টাইটাসের মৃত্যুর পর সেলোনিয়াস তখনও কুইন্টাসের বাড়িতে ছিলেন এবং কুইন্টাস বাটিয়াটাস তাকে তার সেই পরিকল্পনাটার কথা জানায়। আর বাটিয়াটাসের এই পরিকল্পনার কথা এই সেলোনিয়াস পরের দিনই টুলিয়াসকে গিয়ে বলে। বাটিয়াটাস টুলিয়াসকে হত্যা করতে চলেছে। এটা শুনে টুলিয়াস রেগে আগুন হয়ে যায় এবং সেলোনিয়াসকে নিয়ে তার লোকদের জড়ো করে বাটিয়াটাসকে শায়েস্তা করতে বের হয়। কিন্তু কুইন্টাস বাটিয়াটাস ছিলেন কঠিন একখান চিজ। তুলিয়াস তার কি করবে, বরং সেই তুলিয়াসের জন্য অপেক্ষা করছিল। তবে সে তখন একা ছিল না, তার সাথে বাটিয়াটাস পুরো গ্ল্যাডিয়েটরদের দলটাকে নিয়ে তুলিয়াসের জন্য অপেক্ষা করছিল। তাই তুলিয়াস যখন বাটিয়াটাসের কাছে এসে পৌঁছায় তখন তাকে দেখে তুলিয়াসের মুখটা কালো হয়ে যায়। তুলিয়াস বুঝতে পারে এটা কুইন্টাসের চাল এবং সে সেলোনিয়াসের মাধ্যমেই তার পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চলেছিল। টুলিয়াস এটাও বুঝতে পেরেছিল সত্যিই সে এবার প্রতারিত হয়েছে। এ সময় হিংস্র হায়েনার মতো বাটিয়াটাসের গ্ল্যাডিয়েটররা তুলিয়াসের লোকদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সকলকে চোখের নিমিষে হত্যা করে। আর এরপরে সবশেষে আসে টুলিয়াসের পালা। কিন্তু তাকে নিয়ে বাটিয়াটাসের আরও একটা পরিকল্পনা ছিল। টুলিয়াসকে নবনির্মিত কলোসিয়ামের মধ্যে ধরে আনা হয়, কারণ কুইন্টাস সেখানেই তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা সেদিন টুলিয়াসকে কলোসিয়ামের দেয়ালের ভেতরে জীবন্ত কবর দিয়েছিল। আর এভাবেই শেষ হয়েছিল এই প্রবল প্রতাপশালী দাস ব্যবসায়ী টুলিয়াসের। এর কয়েকদিন পরেই নতুন কলোসিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান নির্ধারিত সময়সূচি অনুসারেই অনুষ্ঠিত হয়েছিল। রোমের প্রশাসনিক কর্মকর্তা এবং প্রভাবশালী রোমানদের একটা দল সেদিন সেখানে এসেছিলেন। কিন্তু এবার কুইন্টাস বাটিয়াটাস কিন্তু অন্যদের মতো ভিআইপি টেবিলেই বসেছিলেন। আর এ সময় সেলোনিয়াস এবং ভেটিয়াস সেখানে এসে পৌঁছায়। ভেটিয়াস সকলকে ব্যাখ্যা করে বলে তুলিয়াস ব্যবসায়িক কাজে বাইরে চলে গিয়েছে এবং তাকে তার পক্ষ থেকে এখানে থাকার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু ভেটিয়াসের এসব কথা প্রশাসনিক কর্মকর্তা বিশ্বাস করে না। কিন্তু সাথে সাথে এটাও বলা যায় কেউ হয়তো তুলিয়াসকে আর কখনো খুঁজতেও যাবে না এবং সময়ের সাথে সাথে সবাই তাকে ভুলে যাবে। ভেটিয়াস তুলিয়াসের বিষয়ে এসব কথা বলার একটা বিশেষ কারণ ছিল সেলোনিয়াস। এই সেলোনিয়াস ভেটিয়াসকে হুমকি দিয়েছিল যে ভেটিয়াস দুদিন আগেও তার ক্ষমতা দেখাতো সেই তুলিয়াসের অন্তর্ধানে একেবারে পোষা বেড়ালে পরিণত হয়েছিল। আসলে লোকটা তুলিয়াসের সমর্থন ছাড়া কিছুই করতে পারত না। তবে তারপর আরও একটা চমকে যাওয়ার মতো কথা বলেছিল ভেটিয়াস। চলে যাওয়ার আগে ভেটিয়াস প্রকাশ্যে একটা ঘোষণা করে এখন থেকে সে তার সমস্ত গ্ল্যাডিয়েটরদের সেলোনিয়াসের হাতে তুলে দিচ্ছেন। সেদিন চলে যাওয়ার পর এই ভেটিয়াসকে আর কখনোই দেখা যায়নি ক্যাপোয়ায় এবং একই সাথে সেলোনিয়াস ক্যাপোয়ার নতুন একজন দাস ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। এই ঘটনাটা ঘটেছিল এই নতুন কলোসিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানের কিছুদিন আগে। তবে সেলোনিয়াসের এই উচ্চাভিলাষ তাকে শেষ পর্যন্ত বাটিয়াটাসের সাথে একটা চরম দ্বন্দ্বে জড়িয়ে ফেলেছিল। আর এই বিষয়টাই স্পার্টাকাসের প্রথম সিজনে আমরা তীব্রভাবে দেখতে পেয়েছিলাম। সেই মুহূর্ত থেকে কুইন্টাস বাটিয়াটাস এবং সেলোনিয়াস একে অপরের মারাত্মক শত্রু হয়ে ওঠে।
কলোসিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল একটা বড় মাপের যুদ্ধ। অংশগ্রহণকারীরা কুইন্টাস এবং সেলুনিয়াসের পরিবারের গ্ল্যাডিয়েটর ছিল এবং এটা ছিল মূলত দুটি পরিবারের মধ্যে সংঘর্ষের বহিঃপ্রকাশ। প্রতিযোগিতাটা ছিল খুবই উত্তেজনাপূর্ণ এবং অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হয়েছিল সেটা। এই লড়াইয়ে নির্ধারিত হওয়ার কথা ছিল ক্যাপোয়ার বিজয়ী, অর্থাৎ ফাইনালে বিজয়ী হবে ক্যাপোয়ার চ্যাম্পিয়ন। সেদিন ক্রিক্সাস ও অ্যাডিওরের সাথে একটা দ্বন্দ্বযুদ্ধ চেয়েছিল। ক্রিক্সাস জানত গতবার অ্যাডিওর স্বেচ্ছায় হাল ছেড়ে দেওয়ার কারণেই সে মূলত চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সে একটা সুষ্ঠু লড়াই করতে চাইছিল তার সাথে এবং সবাইকে দেখাতে চাইছিল যে সেই আসলে এই কলোসিয়ামের আসল চ্যাম্পিয়ন। তো সেদিন দলীয় ম্যাচে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ছিল অ্যাডিওর, ক্রিক্সাস, আসুর এবং দাগান, মানে সেই দাগান যার চোখে আঘাত করে আসুর অন্ধ করে দিয়েছিল, কিন্তু টাইটাস শেষ পর্যন্ত তাকে আর বিক্রি করতে পারেননি। সেদিন প্রশাসনিক কর্মকর্তার নির্দেশে সেলোনিয়াস এবং কুইন্টাসের গ্ল্যাডিয়েটররা তাদের আমৃত্যু লড়াই শুরু করে। এই দৃশ্যটা ছিল প্রচণ্ড ভয়ঙ্কর, কিন্তু আসুর এর মধ্যেও একটা চিন্তা করছিল। তার সবসময় ভয় হচ্ছিল দাগান হয়তো তার বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে পারে। তাই সে ম্যাচ চলাকালীন দাগানের অধ্যত্বের সুযোগ নিয়ে তাকে একসময় আক্রমণ করে বসে এবং শেষ পর্যন্ত দাগান তার হাতেই মারা যায়। এই বিষয়টা গ্যালারিতে বসে থাকা কুইন্টাস বাতিয়াটাসকে বেশ হতাশ করে। আর এদিকে সময়ের সাথে সাথে যুদ্ধ এগিয়ে যেতে শুরু করে। একসময় দেখা যায় উভয় পক্ষের মাত্র কয়েকজন গ্ল্যাডিয়েটর অবশিষ্ট রয়েছে। এই সময় অ্যাডিওর প্রতিপক্ষ গ্ল্যাডিয়েটরদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। আমরা আগেই জেনেছি এই আসুর ছিল খুবই সুযোগ সন্ধানী একজন মানুষ, তাই নিজের বীরত্ব জাহির করার জন্য সে গ্লিওরকে আক্রমণ করে বসে। আর এজন্য সে ক্রিক্সাসকে রাজি করানোর চেষ্টা করে। কিন্তু যখন সে দেখতে পায় যে ক্রিক্সাস এতে রাজি হচ্ছে না, তখন আসুর নিজেই অ্যাডিওরকে আক্রমণ করতে চায়। কিন্তু এ সময় ক্রিক্সাস তার পায়ে ছুরিকাঘাত করে। আর এর ফলে আমরা দেখতে পেয়েছিলাম প্রথম সিজনে যে আসুর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল এবং ক্রিক্সাসের উপরে সে কিভাবে প্রতিশোধ নিয়েছিল। তবে ক্রিক্সাসের এটা করার একটা বিশেষ কারণ ছিল, সে আসলে অ্যাডিওরের বিরুদ্ধে একটা সত্যিকারের যুদ্ধ চাইছিল। তো এ সময় দেখা যায় সেই কলোসিয়ামের ময়দানে মাত্র 3 জন গ্ল্যাডিয়েটর বাকি আছে। কুইন্টাস বাতিয়াটাসের পক্ষে ক্রিক্সাস এবং অ্যাডিওর, আর অন্যদিকে সেলোনিয়াসের পক্ষে তার প্রবল প্রতাপশালী এক গ্ল্যাডিয়েটর। আর সেই যোদ্ধা এতটাই ক্ষমতাশালী এবং শক্তিশালী ছিল যে অ্যাডিওর এবং ক্রিক্সাসও একত্রে তাকে পরাজিত করতে পারেনি। বরং এক সময় অ্যাডিওরকে সেই যোদ্ধা লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং তাকে প্রায় মেরে ফেলার উপক্রম হয়। কিন্তু সেই সময় অ্যাডিওর দূরে দাঁড়িয়ে থাকা ওয়েনোমাসের দিকে তাকায় এবং ওয়েনোমাসের শান্ত দৃষ্টি অ্যাডিওরের মধ্যে নতুন এক ধরনের শক্তি যোগায়। ওয়েনোমাস আসলে অ্যাডিওরকে তার সেরা ভাই মনে করত, তাই ওয়েনোমাসের দৃষ্টি অ্যাডিওরকে প্রচণ্ড শক্তি জুগিয়েছিল। শেষ পর্যন্ত অ্যাডিওর জিততে পেরেছিলেন সেই যুদ্ধ। এদিকে সেলোনিয়াস প্রশাসনিক কর্মকর্তাকে এই অবস্থা দেখে বলেছিল, আজ একটা বিশেষ দিন। আমরা প্রথম থেকে দেখেছি এই সেলোনিয়াসও কিন্তু কূটনীতির একেবারে শীর্ষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তাই এ সময়ও তিনি তার একটা শেষ কূটনৈতিক চাল চেলে বসেন। তিনি দেখতে পেয়েছিলেন এই অ্যাডিওরের অসীম ক্ষমতা, তাই যেভাবেই হোক অ্যাডিওরকে এই ক্যাপোয়া থেকে বের করার একটা চাল চেলেছিলেন তিনি প্রশাসককে বলেছিলেন, আজ এই চ্যাম্পিয়নের মাধ্যমে একটা বিশেষ দিন হাজির হয়েছে আমাদের সামনে। আপনি ঘোষণা করুন আজকের চ্যাম্পিয়ন আর কখনো ক্যাপোয়ায় লড়তে পারবে না। তার কথা শুনে প্রশাসনিক কর্মকর্তা এটাকে একটা দুর্দান্ত পরামর্শ বলেই মনে করেন, কিন্তু কুইন্টাস বাতিয়াটাস এটা শুনে তার বিরোধিতা করে। তবে তার প্রতিবাদের আগেই প্রশাসক ঘোষণা করেন, এখন থেকে অ্যাডিওর মুক্ত। প্রশাসনিক কর্মকর্তার এটা ছিল একটা সরাসরি সিদ্ধান্ত, তাই কুইন্টাস বাতিয়াটাসের এই মতামতের সাথে একমত হওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। আর ফলশ্রুতিতে বলা যায় রোমের প্রশাসনিক কর্মকর্তার এই নির্দেশে অ্যাডিওরকে ক্যাপোয়া ছেড়ে চলে যেতে হয়েছিল। মূলত অ্যাডিওরের চলে যাওয়ার মধ্য দিয়ে শেষ হয় দ্য গড অফ অ্যারোনার গল্প। বন্ধুরা, এরপরে আমরা দেখতে পেয়েছিলাম স্পার্টাকাসের আগমন এবং তার গ্ল্যাডিয়েটর হয়ে ওঠার গল্প। তারপরে স্পার্টাকাস শুরু করেছিল পুরো রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে তার কৃতদাস বিদ্রোহ, আর তার ফল কি হয়েছিল সেটাও আমরা দেখতে পেয়েছি। তো মূলত এই ছিল স্পার্টাকাসের 4টা সিজনের পুরো ঘটনা প্রবাহ। এই সিজনের গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আশা করি। তো ফিরছি অন্য কোনো একটা বড় সিরিজ নিয়ে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাই ভালো থাকুন। ধন্যবাদ।